এই কথাটা বলছেন মুক্তিযুদ্ধ ছিলাম, এইটাও যদি কাটতে দিতে পারতাম। এখন তো অনেক সময় ভাবি, কিরে ফজলু তুই কেন রে মুক্তিযুদ্ধ আসিলে, এত গভীর মুক্তিযোদ্ধা কেন আসিলে, কেন মুক্তিযুদ্ধ হইলে তোর চোখের পানি আসে, মুক্তিযুদ্ধের নামটা হইলেই কেন রে ফজলু তোর চোখের পানি আসে, কেন গেছিলাম? আমার বাড়ির থেকে সোজা 100 কিলোমিটার হইল মেঘালয়ের পাহাড়, গারো পাহাড়। 5 দিনে নৌকা বাইয়া মেঘালয়ের পাহাড়ে গেছিলাম। সেইখানে গিয়া ওখানে দিনের পর দিন, মাসের পর মাস যুদ্ধ করছি, বর্ডারে যুদ্ধ করছি, ভিতরে যুদ্ধ করছি, ট্রেনিং দিছি, কত মারা গেছে, কত মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার জানাজা পড়ছি, মহিলাম ক্যাম্প, বালাট ক্যাম্পে কত মৃত মানুষের জানাজা পড়ছি, দাহ করাইছি। এটা সীমানা নাই, লক্ষ লক্ষ মানুষ মরছে। এখন মাঝে মধ্যে নিজেকে জিজ্ঞাসা করি, কিরে ফজলু তুই যুদ্ধে গেছিলে কেন? এই দেশটা সৃষ্টি করার জন্য তুই যুদ্ধে গেছিলে। কোটা আন্দোলন করে ছেলেরা, এই ছেলেরার মুখটা যখন দেখি আমার খুব হাসি পায়। আমি এখানে বলি, হ্যাঁ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই বাচ্চারা সবাইকে আমার কিন্তু শিশু মনে হয়, আর আমার মনে হয় আমি বাচ্চাদের মধ্যে ঘুমায় আছে। এদেরকে, আমার ছেলেদেরকে আমার সন্তানের মতো মনে হয়, মেয়েদেরকে সন্তানের মতো মনে হয়। এরা সামনে আসলে আমি ডাকবো বাবা কিরে, মা কিরে, যেমন আমার সন্তানদেরকে আমি ডাকি বাবা কিরে, মা কিরে। এদের এই কচি চেহারাগুলো দেখলে, নিষ্পাপ চেহারাগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। এই যে আইসা বৈশা থাকে রাত্র 9টা পর্যন্ত, কোটা চাই না, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। এদের বাড়ি কই আমি জানি না, এদের ঠিকানা কই কলেজে, এদের ঠিকানা কই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ। আমি এটাও জানি এদেরকে কাল দিন পরে পরশুদিন যারা পিটাইব, এদের বাপেরাও স্কুলে গেছে না, এরাও স্কুলে গেলেও সরসরায় রস্যই দীর্ঘই লিখতে পারছে না, এরা তাদেরকে পিটায় বের করে দেব। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। এই যে ব্রিলিয়েন্ট ছেলেরা যারা কোটা চায় না, মেধার ভিত্তিতে যারা চাকরি চায়, যারা হাজার হাজার বৈশা থাকে, এরা গতকাল বৃহস্পতিবার থেকে আমি দেখলাম জল্লাদরা রেডি হইতেছে, এবং জল্লাদের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি অর্ডার দিয়ে দিছে, এই ধর দেখি। আমার এদের চেহারা দেখলে জল্লাদের মতো লাগে। এদের কাছে কোনো মায়া নাই, দয়া নাই, আইন নাই, আদালত নাই, কিচ্ছু নাই, মানবতা নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, মেয়ে নাই। এদের কাছে আছে ক্ষমতার টাকা। সেই জল্লাদরা দেখলাম কালকে হুকুম দিয়ে দিছে, আগামী পরশুদিন থেকে, রোববার থেকে যে রাস্তায় নামবে তাকে ধরো। আমার ওই বাচ্চাগুলার জন্য খুব মায়া লাগতেছে। এই যে হাজারে হাজারে এবং বাংলাদেশে লাখে লাখে যে বাচ্চাগুলা, আমার সন্তানেরা মাঠে নামছে, একদিন আমিও নামতাম ভাই। আমি এমনভাবে নামতাম যেটা কল্পনা করতে পারে না, বাংলাদেশের সবাই জানে। আমি চ্যালেঞ্জ করছি, আমার চেয়ে রাজপথে বেশি আন্দোলন করছে এমন ছাত্রনেতা বাংলাদেশে এখন পর্যন্ত নাই। আমি সেই ফজলুর রহমান বলছি, এই বাচ্চাগুলারা দেখলে বড় মায়া লাগে। কারণ বাচ্চাগুলো আন্দোলন করতেছে, সঠিক একটা কি চাই, সঠিক শিক্ষা চাই, শিক্ষা শেষে একটা চাকরি চাই। আমার চাকরিটা যাতে কোটার কারণে ব্লক না হয়ে যায়, আমার মেধাটা যাতে অন্ধকারে চলে না যায়, সেই কারণে আমি কোটা সিস্টেম বাতিল চাই। সবটা চাই নাই, আমি কম্প্রোমাইজ চাই। কি কম্প্রোমাইজ চায় তারা? 56% কোটা আছে। শেখ হাসিনা 1800 নেই, হঠাৎ করে রাগ করিয়া ওই যে কোটা বাদ করলো আন্দোলনে, সব কোটা বাদ করে দিলাম, পার্লামেন্টে বলে দিল। আমি তখনই আমার বউরে কইছি, কারণ শেখ হাসিনা আমি এত চিনি, একজন ভাই যেমন তার বোনকে চিনে, আমি শেখ হাসিনাকে তেমনই চিনি। আমি আবারও দাবি করছি, আমি বাংলাদেশের শেখ হাসিনাকে তেমনই চিনি, একজন ভাই যেমন তার বোনকে চিনে। সে কি কয়, কি করে, তার চোখ কি কয়, সব আমি বুঝি। কিন্তু সিনগিয়া কি করে, কেন আইসা পরে আগে রাত্রে, সব আমি জানি। কিন্তু আমার মন কিন্তু সব বলে দেয়, কারণ শেখ হাসিনাকে আমি চিনি। কারণ কোনোদিন 8 ঘন্টার কমে শেখ হাসিনার সাথে আমি থাকি নাই, এবং এই সময়টা প্রায় 85 থেকে 95, 96, 11 বছর। কাজে আমি শেখ হাসিনাকে তেমনই চিনি, একজন ভাই যেমন তার বোনকে চিনি। উনি যখন বলে দিলেন 18তে, সবটা আমি তুলে দিলাম। তখন বললাম এটা ওনার মনের কথাও না, এটা ওনার যুক্তির কথাও না।
এটা হইলো ওনার রাগের কথা। এটা দিয়ে উনি পরবর্তী সময়ে আবার খেলব। সেই খেলার পরিণতি হলো মুক্তিযোদ্ধার সন্তান কিছু সন্তানকে দিয়া হাইকোর্টে কেস করানো, হাইকোর্টে মামলা করানো, এবং সেই হাইকোর্টের মামলার রায় আইসা কবে হইল? গত কয়েকদিন আগে বের হইল যে না, হাইকোর্টের মামলার রায় বলছে যে কোটা প্রথা বাতিল করে দিছে। সেই কোটা প্রথা বাতিল করা বিশেষ করে ঠিক হয়নি। আমি যে হাইকোর্টের যে জজ দিছে, আজকে দেখলাম যে জজ রায়টা দিছে, তার নাম বিচারপতি জনাব কামরুল কাদের, এবং তার যে সহযোগী জজ বা ব্রাদার জজ, এদের যোগ্যতা সম্পর্কে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই। খুব ক্লিয়ার কথাটা, এদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই। এই রায়টার মধ্যে সে ফাঁক রাখছে, ফ্লেক্সিবল একটা রায় দিছে বলে আমার মনে হয়েছে, যতটুকু আমি দেখলাম। এবং এই যে এখন আদালতকে কন্ট্রোভার্সি করার, আদালতকে বিতর্কিত করার জন্য সরকার যে পন্থাটা নিছে, মানুষের শেষ আশ্রয় যে আদালত, আমি জানি না আদালত কি করবে, এপিলেট ডিভিশন কি করবে। তবে আমার কেন জানি মনে হইতেছে এই ব্যাপারটা যদি এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত হয় এবং এভাবেই যদি সিদ্ধান্ত হয়, তাহলে যে সর্বোচ্চ আদালতকে মানুষ বিতর্কিত মনে করতে পারে বলে আমার ধারণা, এটা আদালতের কোনো বিষয় বলেই আমার মনে হয় না। ইট ইজ নট দ্য ম্যাটার টু গো আন্ডার দ্য জুরিডিকশন অফ ল অ্যান্ড কোর্ট। এটা আদালতের কোনো ব্যাপার বলে আমার মনে হয় না। আমি একটা উদাহরণ দিই, সবাই যদি বুঝে, একটা উদাহরণ দিই। ওই দিনও কথাটা আমি বলছি, 7ই মার্চে যখন বঙ্গবন্ধু বক্তৃতা, 1 মার্চ 1971 সনে এহিয়া খান বক্তৃতা করলো, পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো। আপনারা জানেন কিনা জানি না, কারণ এদেশের মানুষ এখন আর ইতিহাস জানতে চায় না, লেখাপড়া করলে বিপদ আছে। এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু হইল 7ই মার্চে। বঙ্গবন্ধু বলল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর 3 দিন আগে এহিয়া খান আবার বলে দিল যে না, আমি 1 তারিখে যে পার্লামেন্টের অধিবেশন বাতিল করছিলাম, এটা আমি 25 তারিখে মার্চের আবার ডাকলাম, এবং আমি ঢাকায় আসবো নির্দিষ্ট সময়ে, আমি বিরোধী দলের সঙ্গে কথা বলবো, আওয়ামী লীগের সঙ্গে কথা বলবো। এরপরে কি আন্দোলন থেমে গেছিল? আন্দোলন আরো বেগবান হয়েছিল 7ই মার্চের পরে। তখন যদি এহিয়া খানের সরকারের কোনো মন্ত্রী বা কোনো লোক বা কোনো সচিব এসে হাইকোর্টে একটা রিট করত যে এহিয়া খান সাহেব তো কইছেই আগামী 25 তারিখ মার্চে আবার পার্লামেন্ট বসবে, আমি এটা বিচারপতি সাহেবদের বুঝের জন্য কথাটা বলছি, আমি এটা এদেশের যারা মানুষ যারা বুঝেন তাদের জন্য কথাটা বলছি। সেই সময় যদি এহিয়া খানের কোনো মানুষ বা মুসলিম লীগের কোনো মানুষ আইসা কেস করত কোর্টে যে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়েছে, এটা শেষ হয়েছে, কারণ এহিয়া খান তো বলছেই 25শে মার্চে আবার উনি পার্লামেন্ট বসাইবেন, আর কিসের আন্দোলন? আর হাইকোর্ট যদি রুল দিয়া বলতো ইট ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ কোর্ট, কাজে এর বিরুদ্ধে যে আন্দোলন করব সে কন্টেম্প্ট অফ কোর্টে করব। এইটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানতেন কিনা, আওয়ামী লীগ সেটা মানতেন কিনা, বাংলাদেশের মানুষ সেটা মানত কিনা? আমার কথাটা আবারও বলছি, 7ই মার্চের পরে একটা রিট যদি হইতো যে এহিয়া খান তো 25শে মার্চ 1971 সনে তো পার্লামেন্ট আবার ডাকছে, কাজে এইটা নিয়ে আর আন্দোলন করার দরকার কি? আর এইটা না যদি হাইকোর্ট রুল দিল যে হ্যাঁ ব্যাপারটা আমরা শুনবো, কেউ আন্দোলন করবেন না, জাস্টিস সাহেব বিচারপতি সাহেব যদি হাইকোর্টের প্রধান বিচারপতি বিএ চৌধুরী যদি বলে দিত যে না আমি অর্ডার দিলাম, কেউ আর আন্দোলন করেন না, সবাই ঘরে চলে যান, 25শে মার্চ না হইলে আমরা ব্যাপারটা শুনবো, আমার কথাটা খুব, বাংলাদেশের মানুষ ঘরে চলে যাইতো কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন বাদ দিত কিনা? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের আন্দোলনটা বাদ দেওয়া ঠিক হইতো কিনা? আমার কথাটা হইল, ওই যে রাজনৈতিক আন্দোলন যেগুলা বা সমস্যাগত আন্দোলন যেগুলা, রাজপথের আন্দোলন যেগুলো,
It is not the matter of court. It is matter of executive and the people. এটাতে কোটা আন্দোলনটা আসলে পরিণতি কি হবে, কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? বরং ছেলেপেলেরা খুব মার খাইব, অনেকেই জেলে চলে যাব, অনেকেই উদাও হয়ে যাইব। তাদের মা একটা ছেলের বাপ দেখলাম কালকে কাঁদতেছে, এবং অনেক ছেলে মেয়ের বাপ আরও কাঁদবো। আর জল্লাদরা হাসবো আর বড় বড় কথা কইব, আর উবায়দুল কাদের মস্করা করে কথা কইব। উবায়দুল কাদেররা যে কথা কইব এগুলো মানুষ বলে না, এরা এদের ভিতরে পশুর আত্মা আছে বলে এরা এইসব কথা বলে। এবং এরা মায়ের দূর খাইব, এই খাইব, কিছুই হবে না। এবং ছাত্রলীগ যে বাহিনী, শেখ হাসিনার যে এই যে বাহিনী, আমি এদেরকে কি বাহিনী বলবো জানি না। তবে একটা জিনিস আমি দেখি, এখানে ডাকাতি হইলে পরে, সেই ডাকাতিতে এখানে ধর্ষণ হইলে, গণধর্ষণ হইলে পরে, এখানে খুন হইলে পরে, এখানে পানিতে লাশ ফালাই দিলে পরে, সেইখানে যা দেখা যায় প্রতিদিন প্রায় এইখানে মহান ছাত্রলীগের একজন মহান নেতা থাকবে। কাজে ওই যে ছাত্রলীগ, মহান ছাত্রলীগ যেভাবে কালকে দেখলাম মিটিং করছে এবং থ্রেট দিছে, তারা নামে যাবে। কারণ ওই যে জল্লাদরা আছে, এরা হলো জল্লাদদের বাহিনী, আসল বাহিনী। ছাত্রলীগ নামে দেব, নামে ছেলেদেরকে পিটাইব, রুম থেকে বাইর করে দিব, অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেব, অনেকের জীবন হানি হবে, অনেকে জেলখানায় চলে যাবে। তারপরে আমি বলবো, কথাটা বুঝালো না, আমি এত হতাশ না। তারপরেও যদি কেউ টিকে থাকতে পারে, সেইখান থেকে বীজ অঙ্কুরিত হবে এবং এরা ধ্বংস হয়ে যাবে। এরা, আমি এদেরকে দেখি সচিবালয়ে বৈশা বৈশা কিছু লোক, মন্ত্রী, একজন মন্ত্রী, দুইজন মন্ত্রী, এরা কোনোদিন জীবনে পলিটিক্স করে নাই। আমার মনে হয় রে ফজলুর রহমান, তুই আত্মহত্যা করস না কেন? আমার নিজের আত্মহত্যা করতে ইচ্ছা করে, এরা জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই। যে ভাষায় কথা বলে, ডরাই লাগে কথা বলতে, আমি ডরাই না তো, ডরাই লাগে কথা বলতে। আর যে ভাষায় কথা বলে, মানুষকে যে হ্যাকারত নজরে কথা বলে। আইনমন্ত্রী ওদিন বলতেছিল, সিল্লাসিলি কইরা চেঁচামেচি কইরা আদায় হবে না। হারে বেডা আইনমন্ত্রী, জীবনে চেঁচামেচি করছস? কোনদিন রাজপথ থেকে একটা মিছিল দিয়ে চেঁচামেচি করে দেখছো? চেঁচামেচি কারে কয়? তুমি লাখ লাখ মানুষের স্লোগানকে বলো চেঁচামেচি? তাদের হৃদয়ের সেই সমস্ত উচ্চারিত বেদনা এবং আবেদনকে তুমি বলো এই চেঁচামেচি করে কোনো কাম হইতো না। চেঁচামেচি, আরে আমি দেখছি না প্রত্যেককে তুমি আইছো, তুমি কে? এইভাবে কথা বলে আন্দোলনকে অপমানিত করা হয়, মানুষকে অপমানিত করা হয়, রাজনীতিকে অপমানিত করা হয়, এবং এইটা শুরু হয়েছে। এই ছেলেপেলেরা অনেকেই মায়ের দূর খাইব। রোববার থেকে আমার মনে হয় দেশে আগুন জ্বলবো, তারপরে আগুন নিববো না আরও জ্বলবে, এটা আমি জানি না। তবে আমি মনে করি ওয়ান্স ফর এভার রাস্তার নাম এটা শেষ করে উঠা উচিত।